আলিগড় আন্দোলনের প্রসারে স্যার সৈয়দ আহমেদ খান কী ভূমিকা পালন করেছিলেন, অথবা আলিগড় আন্দোলন কীভাবে ভারতের মুসলিম সমাজের সংস্কার সাধনে সচেষ্ট হয়েছিল, অথবা মুসলিম সম্প্রদায়ের আধুনিকীকরণে সৈয়দ আহমেদ খান কী ভূমিকা পালন করেছিলেন, অথবা আলিগড় আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে স্যার সৈয়দ আহমেদ খানের অবদানের মূল্যায়ন করো। ব্রিটিশ বিদ্বেষ হেতু পাশ্চাত্য শিক্ষাকে সম্পূর্ণরূপে বর্জন করা উচিত নয় বলে যেসব ব্যক্তিরা মতামত প্রকাশ করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন সৈয়দ আহমেদ খান। ঊনবিংশ শতকে মুসলিম সমাজকে পাশ্চাত্য শিক্ষার আলোকে আলোকিত করে ব্রিটিশ শাসনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য সৈয়দ আহমেদের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল সেটি আলিগড় আন্দোলন নামে পরিচিত। এই আলিগড় আন্দোলনের নেতারা হলেন খুদাবক্স, থিওডর বেক, আলতাফ হোসেন আলী, মৌলানা শিবলি, চিরাগ আলী প্রমুখ। আলিগড় আন্দোলনের পটভূমি বিশ্লেষণে দেখা যায়, পাশ্চাত্য শিক্ষার পূর্ণ সুযোগ গ্রহণ করে হিন্দুরা সরকারি উচ্চ পদগুলি অধিকার করে এবং সমাজে নিজেদের অবস্থানকে উন্নত করে, কিন্তু মুসলিমরা ব্রিটিশ শাসনের প্রতি সন্দিহান ও ক্ষুব্ধ থাকায় তারা ব্রিটিশ শাসন থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিল, ফলে স্বাভাবিকভাবেই সমাজে তারা পিছিয়ে পড়ে। সৈয়দ আহমেদ, থিওডর বেকসহ কিছু মুসলিম নেতা এই পিছিয়ে পড়া মুসলমানদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালান। মুসলিম নেতৃবর্গ মুসলমানদের এটা বোঝাতে পেরেছিলেন যে ব্রিটিশদের সঙ্গে আপোষ মীমাংসায় পৌঁছালে এবং ব্রিটিশ প্রশাসনের সব সুযোগ সুবিধা গ্রহণ করলে আখেরে মুসলমান সম্প্রদায়েরই লাভ। প্রথম থেকেই আলিগড় আন্দোলনের কতগুলি রাজনৈতিক দিক প্রকাশিত হয়েছিল। প্রথমত, সৈয়দ আহমেদ সহ আলিগড় আন্দোলনের অন্যান্য নেতারা ব্রিটিশ কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে এগোতে চেয়েছিলেন, যাতে কলেজ সরকারি পৃষ্ঠপোষকতা এবং মুসলমানদের জন্য কিছু সুযোগ সুবিধা পায়। দ্বিতীয়ত, এই আন্দোলন মুসলমান স্বার্থ রক্ষা ও মুসলমানদের রাজনৈতিক অধিকারের জন্য পৃথক সংগঠন চেয়েছিলেন। তৃতীয়ত, সরকারি সাহায্যের ওপর আলিগড় আন্দোলন নির্ভরশীল ছিল। স্যার সৈয়দ আহমেদ খান প্রথম জীবনে হিন্দু মুসলিম ঐক্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন, কিন্তু 1887 খ্রিস্টাব্দের পর থেকে তার ভাবনার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। তিনি পাইওনিয়ার পত্রিকায় লেখেন যে হিন্দু ও মুসলিম দুটি পৃথক জাতি, এদের রাজনৈতিক স্বার্থ পৃথক। তার ধারণা জন্মায় যে কংগ্রেস দলের নেতৃত্বে ভারতবর্ষে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হলে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরাই সেখানে প্রাধান্য পাবে। তাই 1888 খ্রিস্টাব্দে তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, জাতীয় কংগ্রেস কখনোই ভারতের সকল সম্প্রদায়ের আশা আকাঙ্ক্ষার একমাত্র প্রতীক হতে পারে না। সৈয়দ আহমেদের এই বিচ্ছিন্নতাবাদী মনোভাবের জন্য অনেক ঐতিহাসিক আলিগড় কলেজের অধ্যক্ষ থিওডর বেক ও উত্তর পশ্চিম প্রদেশের গভর্নর অকল্যান্ড কলভিনকে দায়ী করেছেন। তাদের মতে সৈয়দ আহমেদ এদের চিন্তার দ্বারা প্রভাবিত হয়ে বিচ্ছিন্নতাবাদী ভাবনার পথে হাঁটতে থাকেন, কিন্তু কোনো ঐতিহাসিক স্যার সৈয়দ আহমেদ সম্পর্কে এই ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয় বলে মনে করেছেন। বিষয়টিকে বিচার করতে হবে সমকালীন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিন্যাসের প্রেক্ষিতে। মুঘল শাসনকালে মুসলিমরা নানা সুযোগ সুবিধা ভোগ করত, কিন্তু ব্রিটিশ শাসনকালে তারা সেসব সুযোগ সুবিধা থেকে ক্রমশ বঞ্চিত হতে থাকে। মুঘল শাসনকালে বিভিন্ন উচ্চ পদের চাকুরিতে যুক্ত ছিল প্রভাবশালী মুসলিমরা। ইংরেজ শাসনকালে সরকারি কাজে ফার্সি ভাষার পরিবর্তে ইংরাজি ভাষার ব্যবহার শুরু হলে সমস্যার সৃষ্টি হয়। হিন্দুরা দ্রুত এবং সহজে এই নতুন পরিবেশকে মানিয়ে নিলেও মুসলিমদের মধ্যে সে আগ্রহ দেখা যায়নি। হিন্দুদের তুলনায় মুসলিমদের সংখ্যা
বিভিন্ন সরকারি পদে কমে যাচ্ছিল। সৈয়দের বিশ্বাস ছিল পাশ্চাত্য শিক্ষা গ্রহণ না করলে মুসলিম সমাজ কোনোদিনও হিন্দুদের সমকক্ষ হতে পারবে না। এই উদ্দেশ্যে 1864 খ্রিস্টাব্দে তিনি গঠন করেন ট্রান্সলেশন সোসাইটি। সৈয়দ আহমেদ উপলব্ধি করেছিলেন ইংরাজি শিক্ষা গ্রহণ ও সমাজ সংস্কার ছাড়া মুসলমানদের কোনো গতি নেই। তিনি মুসলমানদের নিজ রক্ষণশীলতা ত্যাগ করে আধুনিক জ্ঞান বিজ্ঞান ও ইংরাজি শিক্ষা গ্রহণের কথা বলেন। তিনি আরও বলেন, পবিত্র কোরআনে ইংরাজি ও বিজ্ঞান শিক্ষার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা নেই। 1886 খ্রিস্টাব্দে তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় মোহামেডান এডুকেশনাল কংগ্রেস। পরবর্তীকালে তার নাম পরিবর্তন করে রাখা হয় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশনস। এই সংস্থাটির মূল উদ্দেশ্য ছিল মুসলিম সমাজের রাজনৈতিক অধিকার রক্ষা করা, ব্রিটিশ শাসনকে সমর্থন করা, মুসলিম জনগণের মধ্যে আনুগত্যের মনোভাব জাগিয়ে তোলা এবং মুসলিমদের মধ্যে রাজনৈতিক আন্দোলনের প্রবণতা বিনষ্ট করা। আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন থিওডর বেক। তিনি ইনস্টিটিউট গ্যাজেট নামে এক সাহিত্য পত্রিকা সম্পাদনের মাধ্যমে সর্বপ্রথম সাম্প্রদায়িকতার বীভৎস ও বিষবাষ্প ছড়াতে শুরু করেন। বেকের এই সাম্প্রদায়িক ভূমিকার আসল কারিগর ছিল ইংরেজ সরকার, কারণ সরকারি দ্বিচারিতা বজায় রেখে বিভাজন ও শাসন নীতি কার্যকর করার জন্য বেককে আলিগড় কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করেছিলেন। থিওডর বেকের প্রত্যক্ষ প্রভাবে সৈয়দ আহমেদ খান সাম্প্রদায়িক হয়ে ওঠেন। তিনি আগাগোড়ায় জাতীয় কংগ্রেসের তীব্র বিরোধী ছিলেন। প্রথম জীবন বাদে সারাটা জীবন ধরে তিনি মুসলিম সমাজের উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে গিয়েছেন। এক্ষেত্রে তার একতরফা চেষ্টা সাম্প্রদায়িক হয়ে উঠলেও তিনি ক্ষান্ত হননি। তার দ্বিজাতি তত্ত্বের প্রচার ভারতবাসীর ঐক্যকে বিনষ্ট করেছিল। উইলিয়াম ক্যান্টওয়েল স্মিথ, মারে টিটাস, খলিদ সৈয়দ প্রমুখ ঐতিহাসিকরা সকলেই মনে করেন মুসলমান সমাজের অনগ্রসরতা সৈয়দ আহমেদ খানের সংস্কারের প্রেক্ষাপট তৈরি করেছিল। হিন্দুদের চেয়ে আপেক্ষিকভাবে পিছিয়ে থাকার প্রেক্ষিতে মুসলমান সমাজের সংস্কার অনিবার্য হয়ে উঠেছিল। কিন্তু মুসলমান সমাজের অনগ্রসরতার প্রেক্ষিতে যে সৈয়দ আহমেদ খানের আলিগড় আন্দোলন সংগঠিত হয়েছিল, এই বক্তব্য গ্রহণ করতে অধ্যাপক সুমিত সরকার নারাজ। সুমিত সরকারের মতে আলিগড় আন্দোলনের শ্রেণীভিত্তি আলোচনা করলে দেখা যাবে যে এই আন্দোলনের সমর্থকরা দরিদ্র বা অনগ্রসর ছিলেন না। আলিগড় আন্দোলনের সঙ্গে যুক্ত অধিকাংশই ছিলেন অযোধ্যা ও বুলন্দ শহর অঞ্চলের অভিজাত তালুকদার ও বিভিন্ন পেশায় নিযুক্ত উচ্চবিত্ত মানুষ। আসলে স্মিথ, টিটাস, সৈয়দ প্রমুখ ঐতিহাসিকরা উইলিয়াম হান্টারের রচিত ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থের দ্বারা প্রভাবিত হয়ে অনগ্রসরতার তথ্য খাড়া করতে চেয়েছিলেন। হান্টার তার যাবতীয় অভিজ্ঞতা সঞ্চয় করেন বাংলা থেকে, কিন্তু যুক্তপ্রদেশের চিত্রটা ছিল সম্পূর্ণ আলাদা। সেক্ষেত্রে মুসলমানরা আদৌ অনগ্রসর ছিলেন না। আলিগড় আন্দোলনের ক্ষেত্র ছিল অন্তত সীমিত। এই মুসলিম সংস্কার আন্দোলন ভারতের অসংখ্য দরিদ্র মুসলমানদের ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি। মূলত উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত মুসলমানদের নিয়ে আলিগড় আন্দোলন গড়ে উঠেছিল। সৈয়দ আহমেদ খানের নেতৃত্বাধীন আলিগড় আন্দোলন উত্তর ভারতের উচ্চবর্গীয় মুসলমানদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হতে এবং মৌলবাদ ও প্রাচীন পন্থার খোলস ছেড়ে বেরিয়ে আসতে সাহায্য করেছিল মাত্র। আলিগড় আন্দোলনের আধুনিকতা ছিল ঔপনিবেশিক শাসকের ছত্রছায়া থেকে পাশ্চাত্য শিক্ষালাভের আধুনিকতা। সৈয়দ আহমেদের আর এক উল্লেখযোগ্য বিরোধী ছিলেন মৌলানা আহমেদ রেজা খান। মেটকাফ বলেছেন, রেজা খান ও তার অনুগামীরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণের পক্ষপাতী ছিলেন না। রেজা খানের মতাদর্শ অবশ্য শিয়া ও সুন্নিদের মধ্যে বিরোধ তীব্র করেছিল।